স্বাগতম ক্রিকফ্রেন্ডসের নিয়মিত আয়োজন টোটাল ইম্প্যাক্টে আমি সৈয়দ সামি আছি আপনাদের সঙ্গে। এশিয়া কাপে সুপার ফোরে নিজেদের শেষ ম্যাচে আগামীকাল মাঠে নামে বাংলাদেশ। সেই ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ পাকিস্তান। এই ম্যাচটা আসলে কেমন হতে পারে, কারা কারা একাদশে থাকতে পারেন, এগুলো নিয়ে কথা বলবো। আমার সঙ্গে আছেন মোহাম্মদ সাদমান। সাদমান, স্বাগতম। ধন্যবাদ। এই ম্যাচটা নিয়ে কিন্তু একটা তুমুল উত্তেজনা কিন্তু তৈরি হয়েছে। আজকে প্রেস কনফারেন্সে শাহিন শাহ আফ্রিদি এসেছিলেন, তাকে আসলে বাংলাদেশে একটা যেই প্রতিনাম আছে টাইগার, সেই নাম ধরে আসলে সাংবাদিকরা প্রশ্ন করছিলেন। শাহিন আফ্রিদি কিন্তু জবাবে বলেছেন যে টাইগার কে, বাংলাদেশ কি এটা কি মাঠে প্রমাণ করতে পারবে কিনা টাইগার কারা আসলে। আসলে পাকিস্তানের এখন রিসেন্ট যে ফর্ম সেই অনুযায়ী এই টাইপের কথা বা তিনি হয়তো ওইভাবে বলেনি, কিন্তু শুনতে মনে হয়েছে যে মানে টাইগার কারা। অবশ্যই তার এতদিন যেহেতু তিনি খেলছেন তার বোঝা উচিত, কারণ তার নিজের দেশের সাংবাদিক কিন্তু কোশ্চেনটা করেছিলেন যে টাইগারদের এগেনস্টে তোমরা খেলতে যাচ্ছ, তখন তিনি বলছেন টাইগারকে। তিনি অবশ্যই কিন্তু জানেন যে আসলে টাইগার কাকে বোঝানো হচ্ছে কি। এখন সেটা তিনি মাইন্ড গেম হিসেবে এরকম করলেন নাকি সেটা এখন আসলে মাঠে বোঝা যাবে। গতকালকে যেহেতু তিনি একটু ভালো পারফরমেন্স করেছেন শ্রীলঙ্কার এগেনস্টে, তার প্রথম স্পেলে 2টা উইকেট নিয়েছিলেন, সেই জন্য কিন্তু শ্রীলঙ্কা এই যে চাপে পড়েছে, রান বেশি করতে পারেনি। পাকিস্তান শ্রীলঙ্কাকে শেষ পর্যন্ত হারিয়ে এখন কিন্তু ফাইনালে দৌড়ে আছে। আজকে কিন্তু এখনও ভারতের সাথে বাংলাদেশের ম্যাচটা শুরু হয়নি। আজকে ভারতের সাথে যদি বাংলাদেশ কোনো জিতে যায় তাহলে কিন্তু আমাদের আসলে পাকিস্তানের ম্যাচের দিকে তাকিয়ে থাকতে হবে না। কিন্তু যদি আমরা ধরে নিলাম যে বাংলাদেশ আজকে ম্যাচটা হেরে গেল, কিন্তু আগামীকাল কিন্তু এই পাকিস্তান আর বাংলাদেশের জন্য কিন্তু একটা অলিখিত সেমিফাইনালের মতোই বিষয়। মানে যে দল জিতবে তারাই মোটামুটি নিশ্চিত ফাইনাল নিশ্চিত হবে। কারণ এছাড়াও হয়তো আরও কিছু শ্রীলঙ্কার যেহেতু ইন্ডিয়ার সাথে এখনো ম্যাচ বাকি আছে, আমার মনে হয় না সেটা অতটা গুরুত্ব দেখা যাবে। কারণ ইন্ডিয়া যদি আজকে বাংলাদেশকে হারিয়ে দেয় মোটামুটি তারা শিওর যে তারা ফাইনাল চলে গেছে। সো সেই হিসেবে কালকের ম্যাচটা কিন্তু আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ। আজকে ইন্ডিয়ার সাথে একটা বড় একটা ম্যাচ, খুবই বড় একটা ম্যাচ। এই পারফরমেন্সের উপর অনেক কিছুই নির্ভর করবে। আমরা যদি আজকে ইন্ডিয়ার সাথে ভালো খেলতে পারি, আগামীকাল পাকিস্তানের আসলে যেরকম ফর্ম যাচ্ছে পাকিস্তানের কাছে কিন্তু আমরাই ফেভারিট থাকবো। তবে পাকিস্তানের এটা আসলে মনে থাকা উচিত, আমরা পাকিস্তানের বিপক্ষে সর্বশেষ সিরিজটা আসলে জিতেছি, সেই দিক থেকে আসলে বাংলাদেশকে সমীহ করেই কথা বলা উচিত ছিল। আপনি যত যাই বলেন, শ্রীলঙ্কা 2 দলের কাছেই হেরেছে, পাকিস্তানের কাছেও হেরেছে, বাংলাদেশের কাছে হেরেছে, কিন্তু বাংলাদেশে শ্রীলঙ্কার সাথে যেরকম ডমিনেট করে জিতেছে বা ডমিনেট না করলেও যেভাবে সুন্দরভাবে খেলে চেস করে জিতেছে পাকিস্তান, কিন্তু সেই নড়বড়ের বিষয়টা কিন্তু রয়েই গেছে। গতকালকেও কিন্তু দেখেছেন যে মাঝামাঝি যখন চেসের একটা প্রথম পর্যায়ে যখন তারা ভালো ছিল, মাঝামাঝি কিন্তু তারা আবার কলাপস করেছিল। তারা কিন্তু শেষের দিকে মোহাম্মদ নওয়াজের ক্যামিওর জন্যই কিন্তু জিততে পেরেছে। এই যে এই ইনকনসিস্টেন্সিটা তারা কিন্তু অনেক দিন ধরেই আসলে কাজ নেই। ভারতের সাথে তারা কিন্তু খুব খারাপভাবে হেরেছে। তারা কিন্তু এই এত ভূ রাজনীতির কথা হচ্ছে বা মাঠের বাইরে অনেক কিছু হচ্ছে, যেটা মাঠের ভিতরেও তাদের মধ্যে হচ্ছে, তারা যে রিপ্লাই দিতে হবে খেলা দিয়ে সেটা কিন্তু তারা পারছে না। সেটা না পারার কারণে তাদের কিন্তু আসলে মানে কোনো কিছুতেই কোনো জোর আসছে না। আর আপনি খেলার বিষয়টাও যদি দেখেন, তাদের কোনো স্টেবল কোনো কিন্তু প্লেয়ার নেই। আপনি শাহিন শাহ আফ্রিদির ফর্ম কিন্তু অনেক দিন ধরেই খারাপ, তিনি তাদের প্রাইম বোলার। সো তিনি যখন পারফর্ম করছেন না বা নিয়মিত পারছেন না, ব্যাটিংয়ে সাইম আইয়ুবকে দেখবেন আপনি এতদিন ধরে ক্যারি করছে, একটা ইনিংসে তিনি একটু রান পেয়েছেন, তিনি টানা ডাক মেরেছেন। মিডল অর্ডারে যখন তারা আসছে তখন কিন্তু তারা কলাপস করছে, তারা কিন্তু কেউ অত ভালোভাবে। আর আরেকটা জিনিস, পাকিস্তান কি মানে যে জিনিসটা মাঠের লড়াইয়ে না পেরে আমরা দেখছিলাম যে ভারতের বিপক্ষে ম্যাচটাতে হারিস রোভ পাকিস্তানের ক্রিকেটারের সঙ্গে যুদ্ধ টেনে এনেছেন বা তাদের সঙ্গে একটা মানে তাদের সঙ্গে এখন না এটা আসলে লড়াইয়ে লিপ্ত হওয়ার একটা ইঙ্গিত আসলে দিয়েছিল। এটা আসলে তা শুরু করেছে কিন্তু ভারতে। এটা কিন্তু আসলে পাকিস্তান প্রথম ম্যাচে তারা কিন্তু হ্যান্ডশেক করার জন্য এগিয়েছিল, কিন্তু ভারত কিন্তু আগে থেকে গভর্নমেন্ট থেকে বলা ছিল তাদের সাথে কোনো ইন্টারাকশন করা যাবে না, হ্যান্ডশেক করা যাবে না। তারা কিন্তু সেই অনুযায়ী তারা করেনি। পরের ম্যাচে যখন খেলা হচ্ছে তখন যখন সাইড থেকে সব কথা হচ্ছে বা তারাও একটু অ্যাগ্রেসিভ হয়ে গেছে, এবং অ্যাগ্রেসিভ হওয়াতে এই জেস্টারগুলো হয়েছে। সাহেবজাদা ফারহানের দেখবেন সেলিব্রেশনটা নিয়ে কথা হচ্ছিল, তিনি যখন 50 করলেন। এরপরে অভিষেকের সাথে হারিস রোভ এবং শাহিন শাহ আফ্রিদির বাকবিতণ্ডা হয়েছে। হ্যাঁ, এরপরে হারিস রোফের এই বিষয়গুলা তবে আসলে খেলা সৌন্দর্যটা নষ্ট করছে। তবে অভিষেক কিন্তু বলেছিলেন যে পাকিস্তানি ক্রিকেটাররা মানে শুধুই তার উপর কিন্তু চড়া হয়েছিল। তিনি আসলে এটা ব্যাট হাতে জবাব দিয়েছেন। পাকিস্তানি ক্রিকেটাররা ব্যাটে বলে পারছেন না দেখে কি মাঠের বাইরে তারা এরকম সেটাও তো হচ্ছে না, সেটাও কিন্তু হচ্ছে না। আপনি দেখবেন যে আসলে ইন্ডিয়ার মিডিয়ার কথা বলুন বা ইন্ডিয়ার এক্স ক্রিকেটারদের কথা বলুন, তারা যেভাবে আসলে কথা বলছে, তখন পাকিস্তানের ক্রিকেটাররা যে মাঠের বাইরে খুব পারছে সেটা আপনি
দুই দেশের মধ্যে যুদ্ধ হচ্ছে বা দুই দেশের মধ্যে যুদ্ধ হয়েছে, সেইখানে কি রেজাল্ট হয়েছে না হয়েছে সেইটা যদি আপনি মাঠের ভিতরে নিয়ে আসেন, বা তাহলে আসলে ক্রিকেট খেলাটা হলো কোথায়? ক্রিকেট খেলাটা তো আসলে হলো না। আপনার মনে হচ্ছে যে তাদের কাছেও যদি আপনি অস্ত্র দিয়ে দেন, তারা সেখানে আসলে গোলাগুলি করে একজন এক প্লেয়ারকে হয়তো মেরে ফেলবে, এরকম একটা বিষয় এসে পড়ে। তবে আরেকটা বিষয় যে পাকিস্তানের মানে এই উপমহাদেশে কিন্তু বাংলাদেশের সমর্থকরাই সবচেয়ে বেশি মনে হয় পাকিস্তানকে সাপোর্টটা দেন, বা এটা হয়তো বা ভারতের ক্ষেত্রে হবে 40-60, এটাও হতে পারে আরো কম। ভারতের সবসময় কিন্তু বলছে যে ভারত বাংলাদেশে কখনোই সাপোর্ট পায় না। তবে ভারতের ভক্ত আছে বাংলাদেশে, কিন্তু আপনি পাকিস্তানের যেভাবে আমরা ওপেনলি দেখতে পারি সেটা কিন্তু না। আপনি দেখবেন যে মিরপুরে খেলা হলে অনেকেই পাকিস্তানের জার্সি পরে আসে, অনেকেই পাকিস্তানের ফ্ল্যাগ নিয়ে আসে, এগুলো নিয়েও কিন্তু অনেক কথা হয়েছে, অনেকবার অনেক ইয়ে হয়েছে, কিন্তু সেগুলো কিন্তু আসলে না। আমি সেদিক থেকে বলছি যে পাকিস্তানের ক্রিকেটাররা এইরকম আচরণ যদি মাঠেও করেন তাহলে বাংলাদেশের এই সাপোর্টটা হারাবেন কিনা। এখন যেটা আমরা আফ্রিদির যে বিষয়টা বলছি সেটা আসলে অতটাও যে ভারত পাকিস্তানের সাথে যে হলে যেরকম হতো, মনে করেন যে ভারতকে চিনতে পারছে না আফ্রিদি, তখন যেরকম হতো বাংলাদেশের সাথে হয়তো এতটা হবে না। কারণ আপনি দেখবেন যে আপনার রাজনৈতিকভাবে কিন্তু এখন ভারতের চেয়ে পাকিস্তানের সাথে বাংলাদেশের সম্পর্কটা একটু ভালো হয়েছে। সো মাঠে আমার মনে হয় না যে এইটা নিয়ে খুব একটা ইম্প্যাক্ট করবে। কিন্তু আমার যেই টপিকটা সেটা হচ্ছে তারা মাঠের খেলাটা আসলে দিতে পারছে না। সেটা বাংলাদেশের ক্ষেত্রে আমরা বাংলাদেশের খেলার অবস্থা নিয়েও কিন্তু আমরা অনেক সমালোচনা করছি, বাংলাদেশের খেলা কিন্তু অতটা ইমপ্রুভ হয়নি, কিন্তু বাংলাদেশের চেয়েও মনে হচ্ছে যেন পাকিস্তানের ক্রিকেটটা আরও ডাউনফলে চলে গিয়েছে। তাদের মানে এখন আমরা বাংলাদেশকে নিয়ে ফেভারিট হিসেবে ধরতে পারি পাকিস্তানের সামনে। এইখানে সবচেয়ে মানে একটা যেটা হয়ে আসছে আমরা ইতিহাসে দেখেছি যে পাকিস্তানে যখন এরকম নড়বড়ে থাকে তখনই তারা হয়তো ফাইনাল খেলে ফেলে, বা দেখা যায় যে কোনোভাবে একটা বাউন্স ব্যাক করে জিতে যায়। মানে এই আনপ্রেডিক্টেবল জিনিসটা তাদের মধ্যে সবসময় থাকে। সো এই জিনিসটা বাদ দিলে আমার মনে হয় না যে খেলার মাঠে বাংলাদেশের চেয়ে পাকিস্তান এখন বেটার খেলছে। সো বাংলাদেশ যদি আজকে ভারতের সাথে একটা ভালো ফাইট দেয়, ভালো একটা খেলা খেলে, আমার মনে হয় যে আগামীকালের ম্যাচের জন্য পাকিস্তানের এগেনস্টে বাংলাদেশি ফেভারিট থাকবে। তবে আরেকটা জিনিস, ভারত নিঃসন্দেহে এশিয়ার মানে বর্তমান জায়ান্ট, ঠিক আছে, মানে তারা এশিয়ার বেস্ট টিম। তবে সেকেন্ড বেস্ট টিম কারা হবে এটার জন্য কি লড়াইটা চলছে? হ্যাঁ, ফাইনালে গেলে এখন যারা আসলে ক্লেম করেছিল যে আমরা সেকেন্ড বেস্ট টিম এশিয়া, তারা কিন্তু একদল বাদ হয়ে গিয়েছে, আরেক দল কিন্তু ব্যাকফুটে আছে, দুইটা ম্যাচে হেরে গেছে শ্রীলঙ্কা। সো এখন আসলে খেলার মাঠে আপনাকে প্রমাণ করতে হয়, আপনি আসলে মুখের কথা দিয়ে কিন্তু হবে না, আপনি খেলা দিয়ে প্রমাণ করতে হবে, যেহেতু এটা খেলার মাঠের বিষয়। সো এই যে যারা ভারত, তারা যে এশিয়ার বেস্ট টিম সেটা কিন্তু তারা মুখেও বলছে, খেলাতেও প্রমাণ করছে। সো আপনি সেকেন্ড বেস্ট টিম হতে হলেও আপনাকে সেইটাই করতে হবে, খেলাতে ফোকাস করতে হবে, এবং খেলাতে যদি ফোকাস করতে পারে তাহলে আমার মনে হয় যে আর এই টিম আসলে ভারত বাদে বাকি টিমগুলো সবারই কিন্তু আসলে নড়বড়ে অবস্থা, তারা কিন্তু সবসময় যে কন্টিনিউয়াসলি যে খুব ভালো খেলে সেটাও কিন্তু বলা যাবে না। প্রত্যেকটা টিমের একটা জিনিস কিন্তু কমন, যে প্রত্যেকটা টিমেরই যে সিনিয়র ক্রিকেটাররা ছিলেন তারা কিন্তু চলে গিয়েছেন, অনেক অবসর নিয়েছেন। বাংলাদেশের সাকিব, তামিম, মুশফিক তারা অবসরে গিয়েছেন, তারা খেলছে না টি-20 ফরম্যাটে। শ্রীলঙ্কারও কিন্তু এরকম একটা চেঞ্জেসের মধ্যে দিয়ে তারা কিন্তু যাচ্ছে। কিন্তু আপনি এটা বলছেন পাকিস্তানের ক্রিকেটও কিন্তু সেম, কিন্তু ভারতের ব্যাপারেও তো কিন্তু সেম। ভারতেও কিন্তু আপনার রোহিত শর্মা, কোহলিরা চলে গিয়েছে, নতুন লিডারশিপ এসেছে, নতুন প্লেয়াররা আসছে। সো তারা কিন্তু সেই জিনিসটা আগে থেকেই কোপ আপ করে ফেলছে। তারা প্লেয়ারগুলোকে রেডি করেছে এভাবে যে তারা রিপ্লেস যাতে করতে পারে, আরও বেটার যাতে খেলতে পারে। এইটাই তো নিয়ম, তাই না? আপনি পাইপলাইনে যে প্লেয়ার রাখবেন, পাইপলাইনের প্লেয়ারদের যে নিয়ে আসবেন দলে, আপনি যদি ওইভাবে রেডি না করতে পারেন তাহলে এই যে এরকম ভুগতে হবে। আপনি যেখানে মনে করেন 100 ধাপ এগিয়েছেন, আপনার নেক্সট প্লেয়ারটা যদি আপনার আরও 100 ধাপ এগিয়ে না নেয় তাহলে তো আসলে কোনো লাভ হলো না, আপনার তো উল্টা হচ্ছে, আপনার তো আসলে পিছিয়ে যাচ্ছে। এই জিনিস যখন আপনি পিছাবেন, একটা দল আগাচ্ছে ডাবলভাবে, আরেকটা দল ডাবলভাবে পিছাচ্ছে, তখন আর আসলে কোনো কম্পারিজন থাকে না। আপনি নিশ্চয়ই সূর্যা কুমারের কথাটা দেখেছেন যে ভারতের পাকিস্তানের সাথে যখন রাইভেলের কথা হচ্ছে, তিনি কিন্তু বলেছেন এটা কিন্তু আর এখন নাই। সো এইটা আসলে সত্য, এটা নিয়ে আসলে কথা বলা কিছু নেই, করার কোনো ওয়ে আরও কোনো তারা ক্রিকেটটাকে, ভারতের বোর্ড তারা ক্রিকেটটাকে ক্রিকেটের মতো করেছে। রাজনীতির বিষয় তো আছে, সেটা নিয়ে আসলে কমেন্ট করে ওরা, এটা অন্য ব্যাপার, কিন্তু খেলার মাঠেও তারা কিন্তু ঠিকই রেখেছে, তারা প্লেয়ারদের সেভাবেই তৈরি করছে যাদের কাছে আসলে অন্য টিম দাঁড়াতে পারে না। ধন্যবাদ সাদমান আমাকে সময় দেওয়ার জন্য। দর্শক, ক্রিক ফ্রেন্ডসের নিয়মিত আয়োজনে আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী কোনো পর্বে অন্য কোনো বিষয় নিয়ে আবার কথা বলবো, সে পর্যন্ত আমাদের সঙ্গে থাকুন।